শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৭১-এর শেষাংশ। আবিরের দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃশলাল চোখ দুটো আগ্নেয়গিরি লাভার ন্যায় রক্তাভ বর্ণ ধারণ করেছে। বুকের বাঁ পাশের বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় ৩০০ গ্রামের হৃৎপিণ্ড তার দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে হুমড়ি খেয়ে পড়ছে। এলোপাতাড়ি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভাসছে। ১৯ ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারো সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানেক কল দিয়েছে, কিন্তু রিসিভ করেনি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির দুহাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি কিচ্ছু বিশ্বাস করি না, সত্যি করে বলুন মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হয়? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই। বাইরের ডেকোরেশনে লোকজনদের হাউকাউ শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এ কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার। ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটক সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেয়েকে ঠিক আমার করে নিব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, কী সব আবোল তাবোল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু চাচ্চু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনে সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারি না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দেন। মেঘকে আমি রানী বানিয়ে রাখবো। ওর গায়ে কোনোদিন কোনো আঁচড় পড়তে দিব না, প্লিজ। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামুনিকে ভালোবাসো, এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় ৫-৭ মিনিট আবির আর আলী আহমেদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণ বাহিরে, তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে। মনকে বোঝাচ্ছে মেঘের কিছুই হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না, তানভীর সব কিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্রুদ্ধ। মোজাম্মেল খান ফোনে হাত নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি, তুমি তো জানো মেঘ কোথায়? প্লিজ বলো, বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য। গত ৯টা বছর বুকের উপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়ে মেয়েকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে আর কি হবে? তার থেকে বরং তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়? আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্র আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের উপরে থাকা
কাচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করলো, মেঘ আমার মানে আমারই, তুমি আমারই থাকবে। আবিরের শক্ত হাতে ধাক্কায় পানি ভর্তি কাচের জগে সাথে থাকা দুটো গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিছড়া দু চোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমেদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথা বলতে পারছে না। আবারও আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। অকস্মাৎ এলোপাতাড়ি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের জন্য পুনরায় নিচে নামলো। দুহাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন, নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি, মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন, ছোট করে বললেন, আবির, মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচ্চু। মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নীরের দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমেদ খানও বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পূর্বাশদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগেই আলী আহমেদ খান আঁতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেঘকে এনে দিবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এখনই আসছে। আলী আহমেদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে তপ্ত স্বরে বললেন, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমেদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির, আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে না। ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কাজ করো না যেটা তোমার সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকনো, মুখ তবু জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচ্চু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। যখন 6 বছরের অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতামও না যে আমার ওকেই লাগবে। হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মানও এভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু, আমি সত্যি দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সবসময় আপনিই বলে এসেছেন, কখনো কাউকে বলে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয় সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের দু চোখ বেয়ে স্বচ্ছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরবে কাঁদছেন।
আলী আহমেদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না। বোধশক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেননি তিনি। আলী আহমেদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, দৃঢ় মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আঁতকে উঠছেন। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সদর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমেদ খান আবিরকে বুঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। অকস্মাৎ আলী আহমেদ খানের নজর মেইন গেটের দিকে পড়ে। মেইন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আঁখিতে উদ্বেগ স্পষ্ট, ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরও কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডেই মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরও 7-8 মাস আগে মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না। আলী আহমেদ খানের নজর পড়তেই উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘোরালো। সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর গোলাপি রঙের শাড়ি, কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জার বেড়া ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরও বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অভিক্ষুব্ধ হয়ে রইল। অন্যমনস্কতায় আবিরের 2 চোখ বেয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তেই আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটলেও আলী আহমেদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যবহিতভাবে ছুটল মেঘের ঠিক সামনে গিয়ে 2 হাঁটুর ভর ফেলে ধপ করে বসে পড়ল। অকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে জাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করল। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালো। সকলেই নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘের ভেতরে চলমান তোড়বার সামনে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদুর স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত 3-4 দিনে আবিরের বুকের ভেতর ঝড় চলছিল। সেই ঝড়ের সমাপ্তি ঘটেছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উত্তাল করে তুলেছিল। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে। বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। অকস্মাৎ তানভীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল, চোখ বেয়ে যদি 1 ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিৎ মেকআপও নষ্ট হয় তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানভীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করল। তানভীর সামনে গিয়ে সেই ফ্লোর থেকে রিভলভার উঠাতে যাবে অমনি আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন,
ওটা আমায় দাও, এইটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না। আজ থেকে এটা আমার কাছেই থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানভীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টুমি স্বরে বললেন, ভাইজান তুমি কেন কিনেছিলে? আর কত বছর বয়সে কিনেছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে, আর আমার মেয়ের জামাইয়ের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি, নিরাপদে রাখতে না পারলে বুঝবো পরে। তানভীর দুই ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়েই বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরের কান্না কমে এসেছে। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস। মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরও আগে থেকেই জামাই ডাকা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবেই জিতে গেছি আমি। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, চ্যালেঞ্জ জিতেছিস বলেই তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগেই বলেছিলাম, চ্যালেঞ্জে তুই জিতলেও আমি হার মানব না। দেখলি তো আমি হার মানিনি, আর মানবও না। আর একটা কথা, খুশি হইতেছিস হ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচাতে আসিস না। দোয়া কর যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমেদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছনে যেতে যেতে শুধালেন, তুমি কি বলতেছো ভাইজান, বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢুকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেয়েকে দেখে গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হই হুল্লোড়ের শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে চোখ মুখের ইশারায় সেটাই বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিহা খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, কাঁদছিস কেন? আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তো দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলেই ছেলের করুণ পরিণতি দেখতে পারতে। তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলে বসলেন। কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করলেন। যেখানে তোর আব্বু নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশিই হওয়ার কথা। তারপরও আমার তোকে নিয়ে একটু ভয় ছিল, তুই রাজি হবি কিনা। তখন তোর আব্বু বলল, তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যেন তুই আসার আগ পর্যন্ত বাসার কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিহা খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেয়েকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিহা খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিহা খান যেসবের কিছুই জানেন না, এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকিস্বরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি আছে কিনা। কি সুন্দর দৃশ্য। মালিহা খান কপাল গুটালেন। মোজাম্মেল খানও আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভ্রু গুটিয়ে এগিয়ে গেল সোফার কাছে। পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিহা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলের কথা বলছেন, কি হয়েছে?
আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনের ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করেই খুলে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2 থেকে 3 বার কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্ততপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাবি, আমি এই কথাটা ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিহা খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরও 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি। মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ-মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পজেসিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরেও তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহরে ঘুরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি, তাদের রাস্তায় দেখি। আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে, তাদের সাথে দেখা হলে বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলায় উনি বিষয়টা পাত্তা দেননি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেকদিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনেই সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা। এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতে আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গেছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটাই বুঝিয়ে বলেছিলাম। তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কেনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তার কোনো কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম, এগুলো তোমরা জানো না? জানো না? ছেলেদের বয়স 20 থেকে 25 বা তার উপরে হলে বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলের কেন হয় জানা নেই। আমাদের সম্পর্ক, আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হবার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতা যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে
তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারো মুখে শুনতে শুনতে হলো আমায়। আমায় বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু। আপনি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান-সম্মান আপনাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলল, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বাসায় কোন ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ, সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়লো, মনের টান কমলো। তবুও বলবো, আপনি সত্যিই একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপ্পির সাথে আমার পরিচয় হলো। ফুপ্পির সম্পর্কে, এই বাসার নিয়ম-নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কি? আপনার নিয়ম-নীতি আর মান-সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথেই ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো, আপনাদের নিয়ম-নীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপ্পির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্য এটা আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছো। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না। আর সেখানে তার শ্বশুরবাড়ির সাথে পরিচিত হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি যেসব ভেবে ভয় পেয়েছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগের। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজ প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিতও না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়ের আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়ত। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমান যুগ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনেই নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেও মেনে নেননি এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়েক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দিবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন। তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়াক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যাচ্ছে তাই কথা শুনিয়েছে।
আবির মেঘকেও ওই নজরে দেখে না, পছন্দ করে না, হ্যান ত্যান আরও অনেক কিছু। তখন আমার ভেতরেও জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেঘকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়ব। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় এমনিতেই তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়্যাক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়্যাক্ট করলো না, মুখ ফুটে কিছুই বলল না। তানভীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমিই ভুল, উনিই ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলেও বিকেলে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আবার সত্যতার প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেই। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকেই কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথা আসল মিনিং এটাই ছিল। মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না, পারলে ওনার সামনে প্রমাণ করতাম, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সে কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো। নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না, উনি আমার কাছে হেরে গেছেন এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছামতো রাগ ঝাড়লেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়, তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাহিরে যাওয়ার আগের দিন সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁস করতেন।